হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়বো জিওগ্রাফি লেকচার নাম্বার 1। তো লেকচার নাম্বার 1-এ কি আছে, এটা হলো ওয়ার্ল্ড ম্যাপ। তোমরা জানো যে তো ওয়ার্ল্ড ম্যাপে কি আছে, এটা যদি পেরু হয়, পেরুর এই পোর্শনে গরম বায়ু তৈরি হয়। যদি টোটালটা রাউন্ড শেপ দেখা যায় তাহলে এটা কি হবে, এই পোর্শনটায় চলে যাবে। আর তাহলে এই যে এশিয়ার যে পোর্শনটা আছে সেটা এই দিকে চলে আসবে, বাদিকে চলে আসবে। তো পেরুর এই পোর্শন থেকে যখন গরম বায়ু ট্রেড উইন্ড যখন গরম হয়ে এশিয়াটিক ওশানের দিকে ধাবিত হয়ে কি হয়, আর ভারতে কিংবা কোনো ইন্ডিয়ার কোনো কোস্ট এরিয়ায় গিয়ে এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি করে। প্রেশার যখন হাই হয়ে যায় তার ফলে কি হয়, এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। ঘূর্ণাবর্তের সৃষ্টির ফলে এখানে কি হয়, বৃষ্টিপাত হয় এবং সাইক্লোনের তৈরি হয়। সাইক্লোন তৈরি হলে এখানে বৃষ্টিপাত তৈরি হয়। একে লা নিনা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভুল বলেছি, প্রেশার কমে যাবে। প্রেশার কমে গেলে কি হবে, এভাপোরেশন হবে। প্রেশার যদি কমে যায় তাহলে এভাপোরেশন হবে। এভাপোরেশনের জন্য এখানে বৃষ্টিপাত হবে, ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। যেহেতু আমরা এই পোর্শনটায়, ইন্ডিয়ার এই পোর্শনে চাষবাস ভালো হয়, সেই জন্য এই পোর্শনটায় বৃষ্টিপাত আমাদের জন্য উপযোগী। এটাকে লা নিনা বলা হয়। আচ্ছা, ঠিক যখন এখানে ঘূর্ণাবর্ত কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, আবার এই পোর্শনে যে গরম বায়ু ছিল সেটা তো দুর্বল হয়ে পড়েছে সাইক্লোনের জন্য। এইবারে সে কি করবে, বাপাস আবার পেরুর দিকে ফিরে যাবে। যখন এটা ফিরে যাবে তখন এর প্রেশার কি হবে, হাই হয়ে যাবে। প্রেশার হাই হয়ে গেলে এটা শুষ্ক বায়ু থাকবে। শুষ্ক বায়ু থাকার জন্য কি হবে, কোনো বৃষ্টিপাত হবে না। কোনো বৃষ্টিপাত হবে না। তার ফলে কি হবে, যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে তাকে এল নিনো বলা হয়। এই এল নিনোর জন্য কি হয়, এই যে পেরুর ওই কোস্ট এরিয়ায় ব্লুগলি, অ্যালগি, শৈবাল এইগুলো খুব ভালো জন্মায়। তার ফলে কি হয়, এইসব এরিয়াতে ফিশিং কালচারটা ভালো হয়। এই যে ফিশিং কালচারটা ভালো হয়, এই যে এই ঘূর্ণাবর্তকে বলা হয় এল নিনো। আর একটা আছে কি, এখান থেকে সমস্ত গরম বায়ু যখন এদিকে চলে যাচ্ছে তখন নিচেও তো মহাসাগর রয়েছে। সেই নিচের মহাসাগরের যে জল আছে, মানে হ্যাঁ, যে ঠান্ডা জল আছে সেগুলো এখানে এসে ভরাট করে দেয়। তার ফলে কি হয়, প্রেশার বেড়ে যায়। প্রেশার বেড়ে গেলে কি হবে, এভাপোরেশন কম হবে। এভাপোরেশন কম হলে শুষ্ক বায়ু বৃষ্টিপাত ঘটায় না। একে এল নিনো বলা হয়। আচ্ছা, ওটাই এখানে বোঝানো হয়েছে যে এই দেখো, বলেছিলাম না ঘুরিয়ে দিতে। যদি এখানে সাউথ আমেরিকা দেওয়া হয় তাহলে সাউথ আমেরিকা থেকে এই যে পেরুর এই যে পেরু পোর্শন থেকে ইন্ডিয়া প্যাসিফিক ওশানের দিক থেকে ইন্ডিয়ার কোস্ট এরিয়াতে এখানে যাবে, গিয়ে কি হবে, এল নিনোর সৃষ্টি করবে। এখানে প্রেশার লো হয়ে যাবে, এভাপোরেশন হাই হবে, ফলে সাইক্লোনের সৃষ্টি হবে। সাইক্লোনের সৃষ্টির জন্য বৃষ্টিপাত ভালো হবে, বৃষ্টিপাত ভালোর জন্য ফসল ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আর এইখানকার গরম বায়ু যখন দুর্বল হয়ে পড়বে সে আবার বাপাস পেরুতে ফিরে যাবে। পেরুতে ফিরে গেলে কি হবে, কোনো বৃষ্টিপাত হবে না, শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হবে। শুষ্ক আবহাওয়া সৃষ্টির জন্য এই যে ট্রেড উইন্ড মানে কি, এখানে আগে যখন ব্যবসা বাণিজ্য হতো তখন যে তখনকার নাম অনুসারে এখানে ট্রেড উইন্ড বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো সোলার সিস্টেম। তো জিওগ্রাফিতে জিওসেন্ট্রিক থিওরি থাকবে। তো এটা টলমি প্রথম বলেছিল। তো টলমি বলেছিল যেটা কি, যে আমাদের আর্থ ভেতরে রয়েছে আর সে তার চারপাশে সূর্য ঘুরছে। এই যে পুরো থিওরিটা, এটা তো সঠিক নয়। সেটা পরে যে কে সঠিক নয়, কে ব্যাখ্যা করেছিল, হিলিওসেন্ট্রিক থিওরি আবিষ্কার করেছিল কোপার্নিকাস। সে বলেছিল কি, আমাদের সূর্য মিডিলে থাকবে আর আমাদের আর্থ হলো চারিদিকে ঘুরবে। ঠিক আছে, আবর্তন করবে। তো এই থিওরি দিয়ে টলমির এই থিওরিটাকে
ক্রস করে দিয়েছিল, ভুল প্রমাণিত করেছিল। এরপরে আসছে কেপলার। কেপলার এসে কি করছে, প্ল্যানেটরি মোশনের কথা বলছে। এরপরে ফিজিক্সের প্রফেসর হুবেল এসে বলেছিল কি আমার তিনটে, না কেপলার এসে তিনটে লর কথা বলেছিল, ল অফ অরবিট, law of orbit, law of equal area and law of time period। ঠিক আছে, এরপরে কি আছে, হুবেল এসে বলেছিল কি আমরা যত দূরে যাব, গ্যালাক্সি থেকে যত দূরে যাব তত দূরে আমাদের থেকে তত সেই মানে যত দূরে কোনো বস্তু যাবে গ্যালাক্সি থেকে তত দূরে আমাদের থেকে সেই বস্তুটা চলে যাবে। তো জিওসেন্ট্রিক থিওরি হলো বিগ ব্যাং থিওরির উপর ডিপেন্ড করে হচ্ছে। বিগ ব্যাং হলো এমন একটা জায়গা যেখানে সমস্ত কিছু এমন একটা গোলাকৃতির অবস্থায় যেখানে সমস্ত কিছু এসে সীমিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেখানে সমস্ত কিছু এসে পড়ছে। এবার সেখানে নানা রকম বিস্ফোরণ তৈরি হচ্ছে, তো কিছু মিনিট পরে সেই বিস্ফোরণ থেকে নিউক্লিয়ার তৈরি হচ্ছে। আমরা জানি নিউক্লিয়ার থেকে পরমাণু, প্রোটন, নিউট্রন এগুলো তৈরি হয়। তো পরমাণু সবচেয়ে হচ্ছে কোনো মৌলের সবচেয়ে ছোট কণা পরমাণু তৈরি হয় 3 লাখ বছর আগে। তার কিছু কোটি বছর পরে কি হয়, 100 মিলিয়ন বছর পরে কি হয়, গ্যালাক্সি তৈরি হয়। গ্যালাক্সির পরে এরপরে এখানে আছে, ঠিক আছে, এরপরে কিছু আরব বর্ষ, মিলিয়ন্স মানে আরো মিলিয়ন্স আর বিলিয়ন্স বছর পরে কি হয়, ব্রহ্মাণ্ডের বিস্তার হয়। এরপরে কি হয়, 9 বিলিয়ন ইয়ার্স পরে আমাদের সৌরমণ্ডল তৈরি হয়। তার 10 বিলিয়ন্স বছর পর আমাদের পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো 13.7 আরব বর্ষে, এটা আজকের আরব বর্ষ। তো এখানে আমি দুটো জিনিস জানতে পারছি, এখানে আমি কি কি জানতে পারছি, দেখো, 1 নম্বর হলো গ্যালাক্সি। গ্যালাক্সি কি, আমরা যেখানে থাকছি নানা রকম সূর্যের মতো আরো হাজার হাজার নক্ষত্র বা তারা যেখানে রয়েছে তাকে গ্যালাক্সি বলা হয়। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে মন্দাকিনীর মধ্যে রয়েছে। তো মন্দাকিনী এটা আবিষ্কার করেছিল গ্যালিলিও। এটা স্পাইরাল আকৃতির হয়। আর কি হয়, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। ঠিক আছে, এইবার নেবুলা কি জিনিস, নেবুলা হলো ক্লাউড অফ ডাস্ট, মানে কি মেঘের মধ্যে যে ধুলো রয়েছে সে ওই মহাকাশের হাইড্রোজেনের সাথে বাইন্ড করে নেবুলা তৈরি করে। ঠিক আছে, নিহারিকা দ্য স্যাটেলার নেবুলা, এটা 2 রকমের স্টার তৈরি করে, একটা হলো এভারেস্ট স্টার আর একটা হলো কি ম্যাসিভ স্টার। তা এটা নিহারিকা বা নেবুলা কিভাবে করা যায়, আবিষ্কার করা যায়, সেটা হলো চন্দ্রশেখর লিমিট দিয়ে, CSL দিয়ে তৈরি করা হয়। মাস অফ সান, আমাদের সানের যে মাস মানে ভর যেটা, সেটা ইন্টু 1.4 করলে এই নেবুলার মানে চন্দ্রশেখর লিমিট ক্যালকুলেট করা যায়। যদি লেস দেন CSL হয় তাহলে কি হবে, তাকে অ্যাভারেজ স্টার বলা হয়। মানে কি সানের টোটাল ভর ইন্টু 1.4 এর থেকে এর ভ্যালু কম হবে, তাহলে অ্যাভারেজ স্টার হবে। আর যদি গ্রেটার দেন হয়, যদি গ্রেটার দেন ধরা হয় তাহলে কি হবে, গ্রেটার দেন ধরা হলে সেটা ম্যাসিভ স্টার বলা হবে, গ্রেটার দেন CSL। ঠিক আছে, এখানে সেটাই বলা রয়েছে। আচ্ছা, এভারেজ স্টার কি, সানও আমাদের এভারেজ স্টার হিসাবে গণ্য করা হয়, কারণ সানের মাস ধরে মানে সূর্যের মাস ধরে তারপরে তো 1.4 মাল্টিপ্লাই করতে হয়, তাহলে সেটার জন্য কি হবে, সেটার জন্য হলো সানকে এভারেজ স্টার বলা হয়। আচ্ছা, এরপরে কি আছে, যখন এভারেস্ট স্টার আছে বহু যুগ পরে গিয়ে সেটা হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়। আর ম্যাসিভ স্টার আরো বহু যুগ যুগ পরে গিয়ে সুপারনোভায় তৈরি হয়। সুপারনোভা তারপরে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো ব্ল্যাক হোল আর একটা হলো কি নিউট্রন। নিউট্রন নিউট্রন তৈরি হয়, নিউট্রন স্টার বলা হচ্ছে কিন্তু মুদ্রা কথা এখানে নিউট্রন তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের গ্যালাক্সির নিয়ারে যে আর একটা গ্যালাক্সি আছে সেটা 2.2 মিলিয়ন লাইট ইয়ার দূরত্বে রয়েছে, তার নাম কি অ্যান্ড্রোমেডা। ঠিক আছে, অ্যান্ড্রোমেডা হলো এর 2.2 মিলিয়ন দূরত্বে রয়েছে।
আচ্ছা, লাইট ইয়ার আর পারসেক এই দুটো কি কোনো ম্যাসিভ দূরত্ব নির্ণয় করার একককে লাইট ইয়ার বলা হয়। 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻15 মিটার, আর 1 পারসেক ইকুয়াল টু 3.08 ইন্টু 10⁻16 মিটার। ঠিক আছে, আমাদের যে প্ল্যানেটের ভিতরে যে সূর্য রয়েছে, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, তো সেটা কে আবিষ্কার করেছিল? সেটা কেপলার আবিষ্কার করেছিল। এরপরে তিনটে বিজ্ঞানী আসছে, কেন্ট, ল্যাপ্লেস আর জেমস অ্যান্ড জেফ্রি। তো কেন্ট এসে বলেছিল কি গ্যাসিয়াস হাইপোথিসিস বলেছিল, ল্যাপ্লেস হলো তোমার কি নেবুলা হাইপোথিসিস বলেছিল, আর জেমস অ্যান্ড জেফ্রি মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল থিওরি বলেছিল টাইডাল থিওরি। এখানে আমাকে তিনটে জিনিস মনে রাখতে হবে, স্পেরিক্যাল শেপ, রোটেশন আর রিভলিউশন। ঠিক আছে, ধরে নাও এটা আমার সান রয়েছে, ঠিক আছে, এটা আমার সূর্য। তো সূর্য কি আছে, সূর্যের মধ্যে নানা রকম বিস্ফোরণ তৈরি হচ্ছে, নিউক্লিয়ার ফিশন হচ্ছে। সূর্যের মধ্যে তরল পদার্থও রয়েছে, ম্যাগমার সৃষ্টি হয়েছে। তো এইখানে যে ম্যাগমাগুলো রয়েছে সেটা আউটার সারফেসে রয়েছে। এইবার সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এটাকে ধরে রাখতে পারছে। এইবার এই সূর্যের পাশ দিয়ে যখন কোনো নক্ষত্র চলে যাচ্ছে, নক্ষত্রেরও তো একটা পাওয়ার রয়েছে। এবার সেই স্টারের পাওয়ারের জন্য এ কি করছে, এর যে ম্যাগমাগুলো ছিল, লিকুইড ম্যাগমাগুলো ছিল, সেগুলো নিজের দিকে আকর্ষণ করছে। আকর্ষণ করলে কি হবে, এই ম্যাগমাগুলো সূর্যের সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে বেরিয়ে এসে কিছু গোলাকৃতি তরলে পরিণত হচ্ছে, বিন্দুতে পরিণত হচ্ছে। এটা বিকজ অফ হাওয়াতে সারফেস টেনশন থাকার জন্য এইগুলোর আকৃতি গোল হচ্ছে। গোল হয়ে কি হচ্ছে, সূর্যের অক্ষের চারপাশ দিয়ে এগুলো ঘুরছে। এইগুলোই পরে গ্রহ নামে পরিচিত। যখন দেখবা যে জল যখন কোথাও থেকে পড়ছে তখন তার আকৃতি গোল হচ্ছে, বিকজ অফ সারফেস টেনশন। তো এইটাই হলো তোমার সূর্যের নানা রকম গ্রহ আবিষ্কারের থিওরি। তো এটা টাইডাল থিওরির উপর বেস করে হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে সূর্য, সূর্যের পরে আছে বুধ, শুক্র, ভেনাস, আর্থ, মার্কারি, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, বুধ থেকে মঙ্গলকে বলা হয় ইনার প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা স্থলীয় গ্রহ। ঠিক আছে, আর আউটার প্ল্যানেট কাকে বলা হয়, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এগুলোকে আউটার প্ল্যানেট বলা হয়। প্লুটোকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে ভালো করে বুঝো, মার্কারি, ভেনাস, আর্থ আর মার, এই কটাকে ইনার প্ল্যানেট বলা হয়। আর বাদ বাকি জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এইগুলোকে বলা হয় কি আউটার প্ল্যানেট। আর আমাদের যেটা প্লুটো রয়েছে, প্লুটোর কি রং মোশনের জন্য, আর ওর ঠিকঠাক করে রং মোশনের জন্য আর রং ঘূর্ণনের জন্য ওকে আর প্ল্যানেট বলে ধরা হয় না। ঠিক আছে, তো সেই জন্য ওকে ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। ঠিক আছে, ছুঁত গ্রহ বলা হয়। আচ্ছা, মেকমেক, হিউমেরা, তারপরে এরিস, প্লুটো, এইগুলো হলো ডোয়ার্ফ প্ল্যানেটের মধ্যে পড়ে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, এটা দেখো, এটা আমাদের মিল্কি ওয়ে। এখানে কি আছে, ক্লাউড অফ ডাস্ট প্লাস H2O যদি থাকে তাহলে বলা হয় ক্লাউড অফ ডাস্ট প্লাস H2O যদি থাকে তাহলে তাকে বলা হয় কি নেবুলা। তো আমাদের এটা হলো কি মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি অ্যাস্টেরয়েড বেল্ট কাকে বলে, মার আর জুপিটারের মধ্যে, এই যে মার আর জুপিটারের মধ্যে একটা বেল্ট রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ছুঁত গ্রহ রয়েছে। এখানে যে বেল্টটা তৈরি হচ্ছে একে অ্যাস্টেরয়েড বেল্ট বলা হচ্ছে।
মার্কারির দেখো, মার্কারির সূর্যের চারপাশে ঘুরতে টাইম লাগে হলো 88 দিন, আর নিজের অক্ষের চারপাশে ঘুরতে টাইম লাগে 59 ডেজ। ঠিক আছে, মার্কারির কোনো মুন নেই। ভেনাস কি আছে, ও সূর্যের চারপাশে ঘুরতে টাইম লাগে 255 দিন, এটা খুবই স্লো। আর হলো নিজের অক্ষের চারপাশে ঘুরতে টাইম লাগে 243 দিন। ঠিক আছে, ভেনাস আর আর্থ, আর্থের সিস্টার বলা হয় ভেনাসকে। এটাকে সন্ধ্যা তারাও বলা হয়, শুকতারাও বলা হয়, সবচেয়ে ব্রাইটেস্ট গ্রহও বলা হয়। ঠিক আছে, এটা আমরা পরে পড়ছি। আচ্ছা, আর্থের সূর্যের চারপাশে ঘুরতে টাইম লাগে 365 দিন, নিজের অক্ষের চারপাশে টাইম লাগে হলো 1 দিন। এর নাম্বার অফ মুনস হলো একটা, এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, টাইম কত লাগে, 23 আওয়ার 6 মিনিট, 23 ঘন্টা 6 মিনিট আর 4 সেকেন্ড লাগে ঘুরতে। আচ্ছা, মার্স, মার্স হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে এফি পাওয়া যায়। এফি পাওয়ার জন্য এর দুটো মুন আছে, ফোবাস আর ডিমোস। ডিমোস হলো সবচেয়ে ছোট গ্রহ। ঠিক আছে, বর্তমানে ওর 51টা মুনস রয়েছে। ঠিক আছে, সূর্যের চারপাশে ঘুরতে ওর টাইম লাগে 1 দিন, আর সূর্যের চারপাশে ঘুরতে ওর টাইম লাগে 687 দিন, আর নিজের অক্ষের চারপাশে ঘুরতে টাইম লাগে 1 দিন। হ্যাঁ, আচ্ছা, এখানে আয়রন অক্সাইড পাওয়া যায়, সেই জন্য এটাকে রেড গ্রহ বলা হয়। এর নিজের অক্ষের চারপাশে 25 ডিগ্রি টিল্ট থাকে। ঠিক আছে, ঝুঁকে থাকে, বেঁকে থাকে। আউটার প্ল্যানেট কি আছে, জোভিয়ান প্ল্যানেট, ভেরি ফার ফ্রম দ্য সান, হিউজ হয়, মেড অফ দ্য গ্যাসেস আর লিকুইড আর গ্যাস দিয়ে তৈরি হয়, হালকা হয় এবং খুবই বড় আকারের হয়। জুপিটার গ্যালিলিও আবিষ্কার করেছিল, যে মুন হলো 91, বর্তমানে 91টা মুন রয়েছে। সূর্যের চারপাশে এর ঘুরতে টাইম লাগে হলো 11 বছর 11 মাস, টোটালটা 12 বছর ধরা হয়। ঠিক আছে, নিজের স্পিনের চারপাশে ঘুরতে টাইম লাগে কত, অ্যাক্সিসের চারপাশে ঘুরতে টাইম লাগে হলো 9 আওয়ার 56 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, গ্যানিমেড হলো এর সবচেয়ে বড় উপগ্রহ, আর পৃথিবীর সবচেয়ে বড় উপগ্রহ মানে সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড। এছাড়া আর 3টে উপগ্রহ হলো লার্জেস্ট স্যাটেলাইট কী কী আছে, গ্যানিমেড, ক্যালিস্টো আর লিও আর ইউরোপা, এইগুলো হলো ওর উপগ্রহ। সবচেয়ে বড় উপগ্রহ হলো তোমার কি, গ্যানিমেড। আচ্ছা, সার্টেনের মুন হলো 82টা আছে, মিনি রিং আছে, তার মধ্যে 7টা মেজর আছে। ঠিক আছে, সবচেয়ে হালকা, জলের মধ্যেও ভাসতে পারে। যদি আমি শনির সমান ভর বিশিষ্ট কোনো জল দেওয়া হয়, তাহলে সেই জলের উপরে ইকুয়াল যদি কোনো জল রাখা হয়, তাহলে সেই শনি তা হচ্ছে সেই জলের উপরে ভাসবে। ঠিক আছে, সূর্যের চারপাশে ঘুরতে টাইম লাগে 29 বছর 5 মাস। আচ্ছা, এর স্পিনের চারপাশে নিজের অক্ষের চারপাশে ঘুরতে টাইম লাগে 10 বছর 40 মিনিট। ইউরেনাসের হলো 27টা মুন রয়েছে। এর নিজের স্পিনের চারপাশে ঘুরতে টাইম লাগে কত, 17 ঘন্টা 14 মিনিট লাগে, আর সূর্যের চারপাশে ঘুরতে 84 বছর লাগে। ঠিক আছে, সমস্ত প্ল্যানেট কি হয়, ওয়েস্ট টু ইস্ট ঘোরে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। আর শুধুমাত্র ভেনাস আর ইউরেনাস ক্লকওয়াইজ ঘোরে, মানে ইস্ট টু ওয়েস্ট ঘোরে। নেপচুন হলো 164 বছর লাগে। আচ্ছা, এর কালার হলো গ্রিনিশ ব্লু, আর আমাদের ইউরেনাসের কালার হলো ব্লুইশ গ্রিন। ঠিক আছে, আচ্ছা, বুধের কোনো উপগ্রহ নেই, বুধে কোনো গ্যাস নেই। ভেনাস চমকিলা গ্রহ বলা হয়, 90% কার্বন ডাই অক্সাইড আছে, তার ফলে গ্রিন হাউস এফেক্ট সবচেয়ে বেশি হয়, গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি হয়। একে ইভিনিং স্টার বলা হয়, মর্নিং স্টার বলা হয়, আর কি বলা হয়, সিস্টার অফ আর্থ বলা হয়। ঠিক আছে, ভোরের তারা বলা হয়, সন্ধ্যা তারাও বলা হয়। গেল কোথায়, আচ্ছা, আর্থের ডায়ামিটার হলো 12,756 কিমি। ঠিক সেরকম ভেনাসের ডায়ামিটার হলো 12,100 কিমি, সেই জন্য এটাকে আর্থের সিস্টার বলা হয়। মঙ্গল হলো লার্জেস্ট ভলকানো দেখা যায় এখানে, মঙ্গলে এফি অক্সাইড পাওয়া যায়, সেজন্য এর কালার রেড। হাইয়েস্ট মাউন্টেন আছে নিক্স অলিম্পিয়ার এক্সিস অনলি অন দ্য মার্স।
ঠিক আছে। সার্টেনের 82টা তোমার স্যাটেলাইট আছে। সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট হলো টাইটেন, প্রথম খোঁজা হয় এটা, মানে যতগুলো স্যাটেলাইট ছিল তার মধ্যে সবচেয়ে ফার্স্টে হলো টাইটেন খোঁজা হয়েছিল। অ্যাক্টিভ ভলকানো আছে অ্যাসেলিডাস। অ্যাস্টেরয়েড বেল্টস তো বললাম যে জুপিটার আর তোমার মার্সের মাঝখান দিয়ে যে ইয়ে থাকে তার সেখানে হলো তোমার অ্যাস্টেরয়েড বেল্টস পাওয়া যায়। আচ্ছা, কিউপার বেল্টস আছে যেটা হলো নেপচুনের পরে গিয়ে ওটাকে দেখা যায়। নেপচুনের পরে কেপলা হচ্ছে কিউপার বেল্ট থাকে। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন আছে যে তোমার এর মধ্যে কোনটা ডোয়ার্ফ প্ল্যানেট না, মার্স, ম্যাকমেক, প্লুটো না এরিস। ঠিক আছে, এখানে পরপর তিনটে এরিস, মেকমেক, প্লুটো, এগুলো সব ডোয়ার্ফ প্ল্যানেট, শুধুমাত্র মার্সটা ডোয়ার্ফ প্ল্যানেট না। ডোয়ার্ফ প্ল্যানেট কে কে আছে? এরিস আছে, প্লুটো আছে, এ সেরেস আছে, হাউমের আর ম্যাকমেক আছে, হাউমিয়া আছে। ট্রাইটন ইজ দ্য মুন অফ হুইচ প্ল্যানেট? আমরা একটু আগে বললাম এটা সার্টেনের মুন। এরিস কি? এরিস হলো আমাদের ডোয়ার্ফ প্ল্যানেট। ঠিক আছে, আচ্ছা, কালার অফ ইউরেনাস কি? ব্লুইশ গ্রিন, এটা একটু আগে পড়েছি। অ্যাস্টেরয়েড বেল্ট থাকে কার কার মধ্যে? মার্স আর জুপিটারের মধ্যে থাকে অ্যাস্টেরয়েড বেল্টস। আচ্ছা, হুইচ প্ল্যানেটস ডু নট হ্যাভ স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড দেম? মার্কারি আর ভেনাসের মধ্যে কোনো, মানে এদের কোনো স্যাটেলাইট নেই। ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজেস র্যাপিডলি অ্যাবোভ আয়নোস্ফিয়ার, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপরে হলো পৃথিবীর টিল্ট আছে 23 ডিগ্রি 5 মিনিট মতো অ্যাক্সিস বরাবর। সূর্যের চারিদিকে ঘুরতে টাইম লাগে 365 দিন, 5 আওয়ার্স 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, হ্যালিস কমেট কি? হ্যালিস কমেট 76 বছর পর পর দেখা যায়, সেটাই বলতে চেয়েছে এখানে। আচ্ছা, সবচেয়ে শর্ট ওয়েভ হলো তোমার ইন হুইচ ফর্ম অফ রেডিয়েন্ট এনার্জি ফ্রম দ্য সান ইজ ট্রান্সমিটেড? শর্ট ওয়েভ। তারপরে কি? সিরিয়াস ইজ দ্য ব্রাইটেস্ট স্টার আউটসাইড দ্য সোলার সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ ডগ স্টার। এরপরে দেখো কম্পোজিশন অফ আর্থ। আর্থের ভেতরে কি আছে? আর্থের যদি স্ট্রাকচার অফ আর্থ যদি আমরা বলি তাহলে সবচেয়ে কোর পার্টে রয়েছে আমার কি? ইনার কোর পার্টে রয়েছে তোমার ইনার কোর, দেন হলো আউটার কোর, দেন মেন্টেল, তারপরে ক্রাস্ট, মেন্টেলের পর ক্রাস্ট। এবার যদি দেখি আমরা থাকি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে, তার মানে এখানে যদি আমরা থাকি তাহলে তারপরে থাকে সমুদ্র, তারপরে আছে অ্যাস্ট্রোনস্ফিয়ার, তারপরে মেন্টাল, তারপরে কোর, আউটার কোর, দেন লোয়ার কোর। তা ক্রাস্ট থাকে 0 থেকে 100 কিমির মধ্যে। ঠিক আছে, আচ্ছা, মেন্টাল থাকে হলো 2900 কিমি আর আউটার কোর থাকে 5100 কিমি। আচ্ছা, ইনার কোর থাকে 6378 কিমি। যদি এটা আমার পৃথিবী হয়, পৃথিবীর টোটাল ডায়ামিটার মানে ব্যাস হলো তোমার কত? 12,756। তো 12,756 যদি লিখি, 12,756, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাব। সেই রেডিয়াসের মানই হলো 6378 কিমি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখো ক্রাস্টের মধ্যে সিয়াল পাওয়া যায়, সিলিকা আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রাস্টকে আলাদা করছে কোরনার্ড
ডিসকন্টিনিউটি মানে ধরো কোনো কিছু স্যান্ডউইচ পরপর কতগুলো স্যান্ডউইচ তুমি রেখেছো, এবার স্যান্ডউইচগুলোকে আলাদা করছে কি অ্যালুমিনিয়াম ফয়েল। সেই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো যদি থাকে, যদি তুমি এমনি রেখে দাও, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো তো আর ছাড়ানো যাবে না। সেই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোই এখানে ডিসকন্টিনিউটি হিসাবে কাজ করছে, মানে ডিসকন্টিনিউটিগুলো অ্যালুমিনিয়াম ফয়েল হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে সমুদ্র থেকে ক্রাস্টের মধ্যে যে ডিসকন্টিনিউটি রয়েছে সেটাকে বলা হয় কর্নার ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এটাকে লিথোস্ফিয়ার বলা হয়। লিথোস্ফিয়ার হলো তোমার ক্রাস্ট থেকে মোহর ডিসকন্টিনিউটি পর্যন্ত রয়েছে। তারপরে আছে মোহর ডিসকন্টিনিউটি। এরপরে আছে কি অ্যাস্টোনোস্ফিয়ার। অ্যাস্টোনোস্ফিয়ার হলো তোমার কি ম্যাগমা থাকে, এই পোর্শনটায় টোটালটা লিকুইড ম্যাগমা হিসাবে থাকে। দেন থাকে কি আপার মেন্টাল। আপার মেন্টালের পরে থাকে লোয়ার মেন্টাল। আপার মেন্টাল আর লোয়ার মেন্টালের মধ্যে রেপিটি ডিসকন্টিনিউটি থাকে। আচ্ছা, এই মেন্টালের মধ্যে তোমার কি পাওয়া যায়, সিগমা পাওয়া যায়, সিমা পাওয়া যায়, মানে সিলিকা আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ঠিক আছে, এটাকে মেসোস্ফিয়ারও বলা হয়। আচ্ছা, দেন গুটেনবার্গ ডিসকন্টিনিউটি পাওয়া যায় লোয়ার মেন্টাল আর আউটার কোরের মধ্যে। তো আউটার কোর আর ইনার কোরের মধ্যে পাওয়া যায় নাইফিন, মানে নিকেল আর এফি। যত ভেতরে যাবে তত বেশি এটার মানে কি বলবো ভর সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এটাকে ভেরি স্পেয়ার বলা হয়, এখানে সেটাই বলা হয়েছে। এতক্ষণ যা বোঝালাম এখানে তাই লেখা রয়েছে, এক্সট্রা কিছু লেখা নেই। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা পড়বো কি শেপ অফ আর্থ। শেপ অফ আর্থ কি, থোড়াসা ওপর আর নিচের দিকে চ্যাপ্টা থাকে। ঠিক আছে, এটাকে অবলেট বলা হয়। অবলেট বলার জন্য এর যদি স্ট্রাকচার বলা হয়, এর স্ট্রাকচার হলো স্পেয়ার হবে, রোটেট করলে স্পেয়ারয়েড হবে, অবলেট প্লাস হচ্ছে স্পেরিক্যাল, সেই জন্য স্পেয়ারয়েড বলা হয়। কোথাও কোথাও এই শেপ অবলেট স্পেয়ারয়েডও বলা হয়, আবার জিওয়েডও বলা হয়। ঠিক আছে, এটা এক্সামে দিয়েছিল, সিজিএল এর কোনো একটা এক্সামে এটা দিয়েছিল। ঠিক আছে, পৃথিবীর মধ্যে তাপমাত্রা যত বাড়বে প্রেশার তত বাড়বে। ঠিক আছে, ইনসাইড দ্য আর্থ এটা তৈরি হয়েছে। একটু আগে আমি যেটা বোঝালাম যে আমার মেন্টাল আপার মেন্টাল কোর, এখানে সেইটাই ব্যাখ্যা করা হয়েছে। ক্রাস্ট হলে 0 থেকে 100 কিমির মধ্যে থাকে, মেন্টাল থাকে 2900 কিমি পর্যন্ত। ঠিক আছে, 100 থেকে 2900 কিমি পর্যন্ত, আর 2900 থেকে 5100 কিমি পর্যন্ত থাকে আউটার কোর, আর ইনার কোর থাকে 5100 থেকে 63 6378 কিমি পর্যন্ত। ঠিক আছে, ওশিয়াটিক কোর বা মহাসাগরীয় ক্রাস্ট কাকে বলা হয়, আপার ক্রাস্টকে বলা হয় মহাসাগরীয় ক্রাস্ট। ঠিক আছে, প্রত্যেকটা আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মধ্যে থাকে কর্নার ডিসকন্টিনিউটি, লোয়ার ক্রাস্টের মধ্যে থাকে ডিসকন্টিনিউটি। তারপরে আপার মেন্টাল আর লোয়ার মেন্টালের মধ্যে থাকে রেপিটি ডিসকন্টিনিউটি। লোয়ার মেন্টাল আর আউটার কোরের মধ্যে থাকে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আউটার কোর আর ইনার কোরের মধ্যে থাকে লেম্যান ডিসকন্টিনিউটি। যদি কোনো মানুষ এখানে স্থলপৃষ্ঠে থাকে তাহলে তার নিচে কি হবে, এই এরিয়াটুকু জুড়ে কি হবে, সমুদ্র রয়েছে। ঠিক আছে, এই এরিয়াটুকু যদি জুড়ে সমুদ্র থাকে তাহলে তাকে কি বলা হয়, ওশিয়ানিক বা মহাসাগরীয় প্লেট বলা হয়। আর ঠিক তার নিচে থাকে কন্টিনেন্টাল বা মহাদ্বীপীয় কোস্ট। তো এখানে বলা হয়েছে কি, এখানে হলো একটু আগে যেটা বলছিলাম যে আমাদের টোটাল যে ব্যাসার্ধ রয়েছে 12,756, যদি রেডিয়াস বের করি /2 করি তাহলে 6,378 কিমি পাওয়া যাবে। তো আমার ক্রাস্টের মধ্যে পাওয়া যায় সিয়াল মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম, মেন্টালের মধ্যে পাওয়া যায় সিমা সিলিকন আর ম্যাগনেসিয়াম, আর একদম কোরের মধ্যে পাওয়া যায় নিকেল আর এফি। ঠিক আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাথর আছে প্লেট বর্তনীর, তাকে প্লেট বর্তনী, মানে যত খোঁড়া হবে তত বিগার রক পাওয়া যাবে। ঠিক আছে, একে টেকটনিক প্লেট বলা হয়। এটা আবিষ্কার করেছিলেন কে, অ্যালফ্রেড ওয়াগনার। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন আছে। দ্য টেরেস্ট্রিয়াল
terrestrial planets were found in the close vicinity of parent star. ঠিক আছে, আচ্ছা, তারপরে কি গ্যালাক্সি স্টার টু ফর্ম এ লার্জ ক্লাউড অফ H2O কল্ড নেবুলা। H2O এর সাথে বাইন্ড হচ্ছে ক্লাউডের, নেবুলা বলা হয়েছে। আচ্ছা, দ্য ফর্মেশন অফ স্টার হ্যাভ টেকেন প্লেস বিফোর 3 বিলিয়ন ইয়ার্স এগো। আচ্ছা, এরপরে ক্রাস্ট হলো আউটার মোস্ট সলিড পার্ট অফ দ্য আর্থ। আর্থ থেকে 40 কিমি থিক হয়। দ্য থিকনেস অফ দ্য ক্রাস্ট ইজ আন্ডার দ্য ওশিয়াটিক, কোথায় গেল, আন্ডার দ্য ওশিয়াটিক ওশান of the continent area is and are different. ভুল বললাম। The thickness of the crust under the oceanic and continental area are different. মানে এই যে ক্রাস্ট আছে এটাই হলো তোমার কি কন্টিনেন্টাল হচ্ছে ওশিয়ানিক প্লেটকে আলাদা করছে। এখানে কি কি পাওয়া যায়, সিয়াল পাওয়া যায়, মানে সিলিকা আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এটাই লিথোস্ফিয়ার নামে পরিচিত। এখানকার ডেন্সিটি হলো, যে কোনো জিনিসের ডেন্সিটি হলো 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা, মেন্টালও একই জিনিস বলেছি। এখানে সিলিকন আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। যে কোনো জিনিসের ডেন্সিটি হলো এখানকার কত, সিলিকা আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। যে কোনো জিনিসের ডেন্সিটি হলো 3.3 থেকে 5.4। আচ্ছা, আপার সলিড, আর এখানে কিছু নেই। আপার সলিড অফ দ্য মেন্টাল অ্যান্ড দ্য এন্টায়ার ক্রাস্ট ইজ দ্য লিথোস্ফিয়ার। না, আর কিছু দরকার নেই এখানে, আর সেরকম কোনো কিছু ইম্পর্টেন্ট নেই।